রাজশাহী সেন্ট্রাল জেল টু ঢাকা সেন্ট্রাল জেল, যেটা ছিল পুরান ঢাকায়, এরপরে তো কাশিমপুর 1 আর 2 থেকেছি, আর কেরানীগঞ্জে থাকলাম অনেক দিন। ব্রিটিশদের তৈরি করা যে সিস্টেম, জেল, পুলিশ, এখানে প্রসিকিউশন, তারপরে মানে ডিফেন্ডার, সব কিছু মিলিয়ে তো ওই সিস্টেমে চলছে। তো ঔপনিবেশিক সিস্টেমে তো আসামিদের যেমন কোনো মানবাধিকার থাকতে পারে না, মানে তারা যেটা চালু করেছিল সেটা আছে, তাদের দেশে কিন্তু এটা নাই। এবং দেখা যাচ্ছে আসামি বাদী পাশাপাশি বসে আছে, এবং ওই যে আমাদের যে কাঠগোড়া, সে কাঠগোড়াও নাই, একবার সোফার মধ্যে বসে আছে। আরেকদিকে জজ সাহেবের সামনে হয়তো বাদীর উকিল এবং আসামি পক্ষের উকিল তারা ডিবেট করছে, এই করছে, সে করছে। কিন্তু এখানে তো ওই মানে একই সিস্টেম। তো আমরা যখন কোর্টে তুলতো, তো কখনো কখনো কোনো ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব সম্মান দেখিয়ে, যেখানে সাধারণ মানুষরা বসে, মাঝখানে যে বেঞ্চটা থাকে আর কি, লয়াররা বসে, ওখানে বসতে দিত। আবার কেউ কেউ প্রচণ্ড দুর্ব্যবহার করে, যেমন রাজেশ নামে একজন ম্যাজিস্ট্রেট, এখন আছে কিনা জানি না, ঢাকায়, হ্যাঁ, প্রচণ্ড দুর্ব্যবহার করে। গয়েশ্বরবাবু তো আরও সিনিয়র মানুষ, বাবু গয়েশ্বরচন্দ্র রায় মন্ত্রী ছিলেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাকে বলতো যে এই আপনি এতে বসেন, কি বলে যে কাঠগোড়ায় বসেন, এই কাঠগোড়ায় দাঁড়ান। আমাদেরকে বলতো না, উনি বসবে কেন, কাঠগোড়ায় বসতে। এরকম ছোটো লোকমিও দেখেছি। আবার অনেকে ভালো ব্যবহার করেছেন, ওনারা রাজনীতি করে, ওনারা কেন কাঠগোড়ায় দাঁড়াবে, ইয়ে করে, ভদ্র আচরণে দেখেছি, দুইটাই দেখেছি। তবে সব কিছু মিলিয়েই কেন যেন মনে হয়েছে যে শেখ হাসিনার একক কর্তৃত্বাধীনে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সব এক ঘাটে পানি খেত, জল খেত। রিমান্ড নেওয়া যখন শুরু করলো, তখন খারাপ লাগতো যে মানে পলিটিক্যাল অর্গানাইজেশন, অপোজিশন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং অপোজিশন অপিনিয়ন, এই দুইটার অবস্থা খারাপ হতে যাচ্ছে। এটা আমার 2014 সাল থেকে মনে হলো। আর 15, 16, 17, 22, তারপর লাস্ট 24, এটা তো আরও ভাবে মনে হলো যে হাসিনা যদি টিকে, এখানে অপোজিশন ভয়েস বলে কিছু থাকবে না। এখানে আওয়ামী লীগ এবং তাদের সমর্থক, শেখ হাসিনার সমর্থকরা ছাড়া বাদবাকি জনগণ এবং অন্যান্য পলিটিক্যাল অর্গানাইজেশনরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাদের যে অধিকার থাকবে, মানে অন্য দলের সেই অধিকার থাকবে না, হ্যাঁ, দেশের জনগণের সেই অধিকার থাকবে না। এটা সবচেয়ে মর্মান্তিক। আর কারাগারে গেলে তো মনেই হয় সবসময়, যেটা হয়তো আমরা বাইরে আছি, কত দেরি করে বাসায় ফিরছি, কিন্তু কারাগারে থাকলে পরে তখন বাসার কথা, যখন আমার মা বেঁচে ছিল, মায়ের কথা মনে পড়তো, বিয়ে যখন হয়নি, মা মারা যাওয়ার পর স্ত্রীর কথা মনে পড়ে। সে একটা শিক্ষিত মেয়ে, ক্লাস 1 গভর্নমেন্ট জব করতো, রিটায়ার্ড করে গেছে, কিন্তু সে খাবার নিয়ে মুখ মলিন করে গেটের সামনে যখন দাঁড়িয়ে থাকতো প্রতীক্ষায় যে কখন কোনো অফিসারকে রিকোয়েস্ট করে খাবারটা ভিতরে পাঠাবে, এইটা খুব ব্যথিত করতো মনে। মানে প্রথমের দিকে কিছুটা অ্যালাউ করলে শেষের দিকে তারা একটু মানে খারাপ ব্যবহার করতো। অনেক রিকোয়েস্ট করে কোনো দিন অ্যালাউ করলো, হয়তো দুপুরেরটা করলো, সন্ধ্যারটা করলো না, এরকম। তো এই মানে নিজের মানে স্ত্রী, ভাই বোন, এরা যখন মুখ মলিন করে ওই ডিবির গেটের সামনে বা জেলের গেটের সামনে যখন আমাদের দাঁড় করিয়ে রাখতো, এটা এই মানে বেদনা ভোলার মতো নয়। এটাই সবচেয়ে বেশি মানে কষ্ট লাগতো। হ্যাঁ, এটা কষ্ট। আপনার জেলে তো আপনি বারবার গিয়েছেন, অনেকদিন থেকেছেন, হিসাব করলে প্রায় বেশ লম্বা সময় হবে। জেলের ভিতরে আপনি কীভাবে সময়টা কাটিয়েছেন? আমার জেলের ভিতরে সময় কাটাতে খারাপ লাগতো না, কারণ আমার যেগুলো অপঠিত বই, সেই বইগুলো আমি পড়ে ফেলতাম, এবং দিন রাত আমার রুটিন ছিল, সকালে উঠে 50 মিনিট হাঁটতাম, এরপরে গোসল করতাম, এরপরে টেবিলে বসতাম, টেবিলেই নাস্তা করতাম, টেবিলেই দুপুরে খেতাম। মানে আমাদের আরও অন্যান্য নেতারা তারা একসাথে সবাই মিলে খেতেন, কিন্তু আমি ওই টাইমটাও আমি নষ্ট করতাম না। আমি দুপুরের লাঞ্চ টেবিলের মধ্যেই সারতাম, রাত্রের ডিনারও টেবিলের মধ্যে সারতাম, কিন্তু টানা মানে মিনিমাম 14 ঘন্টা আমি বই করতাম, পড়াশোনার মধ্যে থাকতাম আর কি। কারণ বাইরে তো এখন অত করা যায় না, রাত্রি 12টায় ফিরছি করা যায় না, এই 3-4 পাতা পড়তে হয়তো ঘুম চলে আসলো। কিন্তু জেলখানায় আমার এইটা মনে হতো না, ওইটাই ছিল একমাত্র আনন্দের বিষয়।
হ্যাঁ পজিটিভ দিক। আমার 5 মাস বা 1 বছর কীভাবে যে কেটে যেত এটা মানে আমি নিজেই বলতে পারতাম না, একবারই হয়ে কেটে যেত। হয়তো 1 সপ্তাহ পর হয়তো কখনো একটু 1 সপ্তাহ পর তাকে দেখা আসতো, সেই দেখাটা সময় জেল গেটে যেতে হয়, তো জাস্ট ওই সময় হয়তো দেখা। এটা তো আবার পরে পরিবর্তন করেছে 15 দিন পর। মানে যত বেশি নিষ্ঠুরতা দেখানো যায় সেই কাজগুলো সব করেছে শেখ হাসিনা। রাজবন্দীদেরকে যেভাবে হেয় করে, ব্রিটিশ আমলেও ওটা করেনি। আমি মাওলানা মোহাম্মদ আলী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, তার আমি মানে জেল জীবনের কাহিনী পড়েছি। ব্রিটিশ কর্তৃপক্ষ যারা জেলে আছে কংগ্রেসের নেতা, তাদের বাড়িতে ভাতা পাঠাতো, এবং মাওলানা শওকত আলী ওনার ছোটো ভাই ব্রিটিশ গভর্নমেন্টকে মানে উত্তরপ্রদেশের গভর্নরকে চিঠি লিখছেন যে তোমরা যে ভাতা দাও তাতে আমার পরিবার চালানো সম্ভব নয়, ভাতা বাড়াতে উনি বলছেন। তো তখনও কি বলে যে রাজবন্দীদের যে রাজবন্দী যে কথাটা, তো তখন থেকে তো চালু হয়েছে ব্রিটিশ আমল থেকে। তাদেরও কিন্তু একটা মর্যাদা ছিল, কিন্তু সেই মর্যাদাটাকে হরণ করেছে হচ্ছে এই স্বাধীনতার পর তথাকথিত সেকুলার সরকার, যে এদের ওই মর্যাদা কিসের রাজবন্দী, সব আমরা। শেখ মুজিব ছিল রাজবন্দী, অতএব এরপরে আর কেউ রাজবন্দী হতে পারে না। এইটা হচ্ছে তাদের মানে কি বলে মনোভাব। আমি যেটা মনে করি, বন্দী হলে পরে তার প্রতি কোনো ধরনেরই নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। তার আইনে যে বিচার হবে, আমরা তো বিচার চাই, যে অপরাধ করেছে তার অপরাধ করা চাই, কিন্তু কি বলে যে সরকারি নির্দেশে কোনো আলাদা কোনো শাস্তি হোক, মানে বিচার বহির্ভূত কোনো শাস্তি হোক, এটা আমি ব্যক্তিগতভাবে আমি চাই না। আমি মানে ওইটা এনশিওর করতে চাই, এটার মধ্যে দিয়েও তো একটা প্রতিশোধ নেওয়া যায় যে তোরা এত নিষ্ঠুর, আমরা এই নিষ্ঠুরতা সহ্য করেও আমরা তোদের প্রতি মানবিক আচরণ করেছি, তোরা তো অন্যায় করেছিস, টাকা পাচার করেছিস, কিন্তু তারপরেও আমরা রাখিনি। এবং আমি এখনও যেটা দেখি, যারা ডিভিশন পাওয়ার উপযুক্ত, যারা পেতে পারে, তারা যারা আছে, তাদের প্রতি তো আমি কোনো ধরনের নিষ্ঠুর আচরণ করেছে জেল কর্তৃপক্ষ, এটা আমি দেখিনি, এটা আমি পাইনি।